মন্দার হাত থেকে অর্থনীতিকে রক্ষা করতে খাদ্য উৎপাদন ও মজুদে উদ্যোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। সমালোচনা করলেন শ্রমিকদের হঠাৎ করে ঢাকায় আনার সিদ্ধান্তের। করোনার তথ্য গোপন করে সেবা নেয়ায় আক্রান্ত ২৫০'র বেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। আক্রান্ত আরও কয়েক গুণ। স্বাস্থ্যবিধি না মানায় বেশি সংক্রমিত হচ্ছেন তরুণরা। ঢাকার প্রবেশ মুখে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ঘর থেকে বের হওয়ার যুক্তিসঙ্গত কারণ দেখাতে না পারলে মামলা। পায়ে হেঁটে ঢুকে পড়ছেন অনেকে। সরকার ঘোষিত সুবিধা কৃষকের কাছে পৌঁছাতে সমন্বিত ব্যবস্থার তাগিদ বিশেষজ্ঞদের। শ্রমিক সংকটে উৎপাদন খরচ বাড়ার লোকসানের আশঙ্কা কৃষকের। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। করোনা ভাইরাসের প্রভাবে বৈশ্বিক মন্দার হাত থেকে দেশের অর্থনীতিকে রক্ষা করতে খাদ্য উৎপাদন ও মজুদে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশের মানুষের আরও একটু সচেতন হলেই করোনা নিয়ন্ত্রণ সম্ভব। সকালে গণভবন থেকে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা মোকাবিলায় সরকারের প্রস্তুতি রয়েছে জানিয়ে তিনি বলেন, সীমিত পরিসরে কারখানা খোলা হলেও শ্রমিকদের সুরক্ষা নেয়ার দায়িত্ব নিতে হবে মালিকদের। অদৃশ্য এক ভাইরাস আজ সুদৃশ্য পৃথিবীকে স্থবির করে ছেড়েছে। এর থাবায় কান্নার রোল যেন ক্রমেই দীর্ঘায়িত হচ্ছে বাংলাদেশেও। কোভিড-১৯ মহামারী ঠেকাতে মাঠ পর্যায়ের প্রস্তুতি তদারকির অংশ হিসেবে প্রতি সপ্তাহের মতো সোমবারও ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী। এদিন ঢাকার ৪ জেলা ও ময়মনসিংহ বিভাগের ৪টি মিলে ৮ জেলায় কথা বলেন শেখ হাসিনা। তিনি জানান, সারা বিশ্বের মতো বাংলাদেশও এমন পরিস্থিতিতে পড়েনি কখনো। সচেতনতা মেনেই এই যুদ্ধ জয়ের সংকল্প নিতে হবে। তিনি জানান, সচেতনতা মেনেই এই যুদ্ধ জয়ের সংকল্প নিতে হবে। সারা বিশ্বে যেখানে হাজার হাজার লোক প্রতিদিনে মারা যাচ্ছে, এখন পর্যন্ত যে আমরা নিয়ন্ত্রণ রাখতে পেরেছি, আমি মনে করি যে আমাদের জনগণ যদি আরেকটু সচেতন থাকেন, আরেকটু নিজেকে সুরক্ষিত রাখেন, তাহলে এটা সকলের পক্ষে নিয়ন্ত্রণ করা সহজ। প্রধানমন্ত্রী বলেন, ত্রাণ কার্যক্রম তদারক করতে মন্ত্রণালয়ের সচিবদের জেলাওয়ারি দায়িত্ব দেওয়া হয়েছে। খাদ্য সংকট মোকাবিলায় উৎপাদন বাড়ানোর কার্যকর উদ্যোগ নিতে হবে। আগামীতে হয়তো বিশ্বব্যাপী দুর্ভিক্ষ দেখা দিতে পারে, কিন্তু বাংলাদেশে আমরা যদি খাদ্য উৎপাদন করে আমাদের মজুদ রাখতে পারি, তাহলে আমরা সেই দুর্ভিক্ষে পড়বো না, বরং আমরা অনেককে সাহায্য করতে পারবো। আর আমাদের সেই ব্যবস্থা এখন থেকে নিতে হবে। সর্বমোট ২১ লাখ মেট্রিক টন খাদ্য আমরা সংগ্রহ করব। এটা আমরা ক্রয় করব, সরকার ক্রয় করে আমরা রাখবো। তাতে আমাদের আর ভবিষ্যতে কোনো অভাব হবে না, আমরা মানুষকে খাবার সহযোগিতা দিতে পারবো। তৈরি পোশাক কারখানা সীমিত পরিসরে চালানো মালিকদের কর্মীদের জন্য স্বাস্থ্য সুরক্ষার তাগিদ দেন সরকার প্রধান। কড়া সমালোচনা করেন অপরিকল্পিতভাবে সাধারণ ছুটির মধ্যেও শ্রমিকদের ঢাকায় নিয়ে আসার সিদ্ধান্তের। কিভাবে এই শ্রমিকদের দিয়ে কাজ করানো যেতে পারে এবং তাদেরকেও সুরক্ষিত রেখে, বা তাদের থাকার জায়গাগুলি, এখানে যদি কোনো ফাঁকা জায়গা থাকে সেখানে যদি থাকার ব্যবস্থা করা যায়, তো যেখানে তারা সম্পূর্ণভাবে সুরক্ষিত হবে, বা ইন্ডাস্ট্রিগুলি তাদেরও নিজস্ব জায়গা অনেকের আছে, সেখানেও তারা এটা ব্যবস্থা করতে পারে। তো সেভাবে যদি তারা করতে পারে, তাহলে কিছু কিছু ইন্ডাস্ট্রি তো চালু করতেই হবে। কোভিড পরিস্থিতিকে মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করে প্রধানমন্ত্রী বলেন, সচেতনতা আর সাহস বজায় রাখতে হবে দেশের মানুষকে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। তথ্য গোপন করে চিকিৎসা নেয়ায় একের পর এক বন্ধ হচ্ছে বিভিন্ন হাসপাতালের বিভাগ। ইতোমধ্যেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আক্রান্তের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে। কোয়ারেন্টিনে গেছেন আক্রান্তের আরও কয়েক গুণ। বিশেষজ্ঞরা বলছেন, রোগীদের সচেতন ও চিকিৎসকদের সেবাদানে সতর্ক করা না গেলে কোভিড মোকাবিলায় চরম বিপর্যয়ে পড়বে বাংলাদেশ। সমস্যা সমাধানে চিকিৎসকদের প্রশিক্ষণ, মানসম্পন্ন পিপিই সরবরাহ ও ঝুঁকিপূর্ণ রোগীদের সেবার জন্য সব হাসপাতালে আলাদা কর্নার খোলার তাগিদ বিশেষজ্ঞদের। দেখুন মুজাহিদ শুভর রিপোর্ট। সারা দেশে আক্রান্ত হওয়া চিকিৎসকদের ৯০% সাধারণ হাসপাতালের। এসব হাসপাতালে আগের নিয়মে সেবা অব্যাহত থাকায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আক্রান্তের হার বাড়ছেই। ডেল্টা, আনোয়ার খান মডার্ন, ইনসাফ বারাকা হাসপাতাল ও মিডফোর্ড হাসপাতালের মতো সাময়িক সেবা বন্ধের তালিকায় প্রতিনিয়তই যোগ হচ্ছে নতুন নতুন নাম।
সম্প্রতি ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে করোনা আক্রান্ত একজন রোগী তথ্য গোপন করে চিকিৎসা নিতে আসেন। মুমূর্ষু অবস্থায় লক্ষণ প্রকাশ পাওয়া রোগীর পরীক্ষা করতে চাইলে পরিবার তার কোভিড-19 আক্রান্ত হওয়ার কথা স্বীকার করেন। এরপরই বন্ধ করে দেয়া হয় সিসিইউ। কোয়ারেন্টাইনে চলে যান 21 জন চিকিৎসক ও 12 জন নার্স। সাময়িকভাবে তিনি মনে করছেন যে লাভবান হবেন, আলটিমেটলি কিন্তু এটা ডিটেক্ট হচ্ছেই, এবং যখন ডিটেক্ট হচ্ছে তখন রোগীও বিপদে পড়ছে, তার থেকে বড় বিপদে পড়ছে হাসপাতাল এবং চিকিৎসকরা। অন্যদিকে তথ্য গোপন সহ না জেনে চিকিৎসা নিতে এসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের 5টি বিভাগের বেশ কয়েকটি ইউনিটের সেবা বিঘ্নিত হয়। কোয়ারেন্টিন ও আইসোলেশনে থাকা প্রায় অর্ধশতাধিক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর পর্যায়ক্রমে পরীক্ষা করার কথা জানান ডিএমসি কর্তৃপক্ষ। শ্বাসকষ্ট রয়েছে, উনি না বলেছেন পেটে ব্যথা হচ্ছে, এবং আলটিমেটলি শ্বাসকষ্ট হলো, ওই ভদ্রলোককে বাঁচানো গেল না। এই রোগীরা কিন্তু আমাদের ইমার্জেন্সি এবং আউট পেশেন্ট ডিপার্টমেন্টে আমাদের ইউজুয়াল পেশেন্টের সাথে চলে আসছে। এই যদি অবস্থা হয় তাহলে বাংলাদেশের অন্যান্য হসপিটালে তো আরও তীব্র, ডক্টরের উপর ইনফ্লুয়েন্স করে তারা একটা চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করে। তথ্য গোপনের প্রকৃত কারণ অনুসন্ধান করে সরকারকে সবার সেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। রোগীদেরকে অনুরোধ করব, আপনারা সঠিক তথ্য চিকিৎসকদের দিন, না দিলে চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরা এবং হাসপাতাল রোগ সংক্রমণের ঝুঁকিতে থাকবে। রোগীদের তথ্য গোপন বা অসচেতনতায় কোভিড যুদ্ধে ক্রমাগতভাবে রসদ কমছে বাংলাদেশের। সামাজিক সংক্রমণের চতুর্থ ধাপে তাই যে কোনো রোগী দেখার আগেই চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীদের পিপিই পরার আহ্বান বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। দেশে কোভিড-19 আক্রান্তদের বড় একটি অংশ বয়সে তরুণ। মোট আক্রান্তের প্রায় অর্ধেকই 21 থেকে 40 বছরের মধ্যে। বিশেষজ্ঞরা মনে করেন স্বাস্থ্যবিধি মানতে না চাওয়া ও ঘন ঘন ঘরের বাইরে বের হওয়ার কারণেই বেশি সংক্রমিত হচ্ছেন তরুণ ও যুবকরা। একই সঙ্গে ঝুঁকি বাড়াচ্ছেন পরিবারের অন্য সদস্যদের। ফারুক ভুঁইয়া রবিন জানাচ্ছেন বিস্তারিত। বিশ্বজুড়ে কোভিড-19 সংক্রমণ শুরুর দিকে বলা হয় তরুণদের তুলনায় বয়স্করাই বেশি ঝুঁকিতে। যদিও তা নাকচ করে দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে দিয়েছিল, সাবধানতা না মানলে কোনো বয়সের মানুষই নিরাপদ নন। কোভিড-19 বাংলাদেশ বাস্তবতায় দেখা যায় অপেক্ষাকৃত কম বয়সীদের আক্রান্ত হওয়ার হার ক্রমেই বাড়ছে। বর্তমানে মোট শনাক্তের 27% বয়সী 21 থেকে 30 বছরের মধ্যে। ঠিক পরের অবস্থানেই 30-এর ঘরে থাকা ব্যক্তিরা। প্রশ্ন উঠছে, তরুণদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকার কথা থাকলেও তারাই কেন আক্রান্তের শীর্ষে? বিশেষজ্ঞদের মত, লকডাউন আর স্বাস্থ্যবিধি মানতে উদাসীনতাই অন্যতম কারণ। এছাড়া আক্রান্তদের একটি অংশ শ্রমিক, রয়েছেন শিক্ষার্থীও। এমন ধারণা দিলেন আইইডিসিআর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। ঢাকায়, নারায়ণগঞ্জ কিংবা গাজীপুরে যারা আক্রান্ত হচ্ছে, এখানে আমাদের দেখেন নারায়ণগঞ্জ এবং গাজীপুরে কিন্তু আমাদের বিশাল শ্রমিক শ্রেণীও কাজ করেন। পর্যবেক্ষণে সেটা আসছে ছাত্রদের মধ্যেও একটা, ছাত্ররাও আছেন এখানে, অনেকে হয়তো তরুণদের ভিতর বেশি বেশি পরীক্ষা করাচ্ছেন, সেটাও একটা কারণ। লকডাউন থাকা সত্ত্বেও কিন্তু তরুণরাই বেশি বাইরে আসছে, যখন বাইরে আসছে তখনই বেশি এক্সপোজড হচ্ছে, এবং যার ফলে তাদের মধ্যে সংক্রমণের হারটা বেশি। বিশেষজ্ঞদের সতর্ক বার্তা, তরুণরা ঝুঁকিতে ফেলতে পারেন পরিবারের অন্যদেরও। শুধু তারা আক্রান্তই হচ্ছেন না, সেই ব্যক্তিটি কিন্তু আপনার তার পরিবারে সেই ভাইরাসটি নিয়ে যাচ্ছে, এবং সেই ভাইরাসটি কিন্তু তার পরিবারের যারা প্রিয়জন, তার বাবা মা, তার দাদা বা তার নিচের দিকে তার ছেলে মেয়ের মধ্যেও কিন্তু এটা সংক্রমিত করে দিচ্ছেন। নভেল করোনা ভাইরাস কোভিড-19 যে কোনো বয়সের মানুষেরই সংক্রমিত হওয়ার ঝুঁকি রয়েছে। আর এক্ষেত্রে বিশেষজ্ঞদের পরামর্শ, নিরাপদ শারীরিক দূরত্ব আর স্বাস্থ্যবিধি মেনে চলার যে নির্দেশনাগুলো দেওয়া হচ্ছে, সেগুলো কঠোরভাবে মেনে চলার মাধ্যমে সম্ভব এ রোগের সংক্রমণ থেকে নিজেকে বাঁচানো। ফারুক ভুঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব কার্যকরে মাঠে রয়েছে সেনাবাহিনী। এই মুহূর্তে রাজধানীর মিরপুরে আছেন রিপোর্টার ওমর ফারুক। সরাসরি যোগ দেব তার সঙ্গে। ওমর। ইমদাদ, রাজধানী জুড়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এবং সেনা টহল চলছে সকাল থেকেই। আমরা বিশেষ করে মিরপুরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি, এবং এই মুহূর্তে আমরা মিরপুরের একটি বাজারে রয়েছি। সার্বিকভাবে সব জায়গায় ঘুরে আমাদের কাছে যেটি মনে হয়েছে, যে কিছুক্ষণ আগে আপনি শুনছিলেন যে কোনো রাস্তায়, রাজধানীর যে কোনো রাস্তায় বেরোলে আপনি তরুণদেরকেই বেশি দেখতে পাবেন, এবং যে কোনো গলি কিংবা যে কোনো বাজারেই আসলে একই চিত্রই আসলে দেখা যাবে। এবং সে কারণেই এইসব
যে তরুণরা যে আক্রান্ত হচ্ছেন সেটা আসলে কেন হচ্ছেন সেটি রাজধানীর যে কোনো রাস্তায় বেরোলেই আসলে বোঝা যাবে। সকাল থেকে আমরা বেশ কয়েকটি বাজারে সেনা টহলের সাথে ছিলাম। সেই সেনা টহলগুলো এই সকল বাজারে সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য বাজারের ভেতরে যে সকল ভ্রাম্যমাণ দোকান রয়েছে সেগুলোকে রাস্তায় সরিয়ে নিয়েছে এবং সেগুলোকে নিরাপদ দূরে স্থাপন করেছে। এর পাশাপাশি যারা এখনো মাস্ক পরছেন না কিংবা সুরক্ষা ব্যবস্থা নিচ্ছেন না তারা যেন সেটি করেন সেই দিকেও কিন্তু তারা জোর দিয়েছেন। আর মিরপুরের বেশ কয়েকটি এলাকায় আমরা ঘুরে যেটি দেখেছি যে কোনো কোনো এলাকায় চায়ের দোকান যেটি বন্ধ রাখতে বলা হয়েছিল সরকারের পক্ষ থেকে এবং আইএডিসির পক্ষ থেকে সেটি আসলে অনেকটাই মানা হচ্ছে না, সেই দৃশ্য আমরা দেখেছি এবং তাৎক্ষণিকভাবে সেনা টহলের পক্ষ থেকে সে সকল দোকানগুলো বন্ধ করে দেয়া হয়েছে। সব মিলিয়ে মিরপুরে যেটি বলা যায় যে সাম্প্রতিক সময় আইএডিসির পক্ষ থেকে যে তথ্য দেওয়া হয়েছে এলাকা ভিত্তিক যে ডাটা সংক্রমিত রোগীদের যে সংখ্যা দেওয়া হয়েছে সেখানে কিন্তু পুরো ঢাকায় যত রোগী যত মানুষ সংক্রমিত হয়েছেন তার কিন্তু 10 ভাগের 1 ভাগ মিরপুরের সবগুলো সেকশন এবং টোলারবাগের সংক্রমিত রোগীকে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু সেই সংখ্যাটা কিন্তু 10 ভাগের 1 ভাগে গিয়ে দাঁড়ায় এবং সেই সংক্রমণের বেশি হওয়ার পেছনে যে কারণ সেটি আপনি আবার পেছনেই আসলে দেখতে পাচ্ছেন এবং মিরপুর সহ রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরলেই আসলে বোঝা যাবে। সেনাবাহিনীর পক্ষ থেকে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে তারা সর্বাত্মক চেষ্টা করছেন সামাজিক দূরত্ব মানার জন্য বাজার কেন্দ্রিক এবং এলাকা কেন্দ্রিক বিভিন্ন উদ্যোগ নেওয়ার মাধ্যমে এবং তারা সতর্কও করছেন সচেতনও করছেন, কিন্তু সাধারণ মানুষ যদি স্বতঃস্ফূর্তভাবে সেটিকে না মানেন এবং বিশেষ করে তরুণরা যদি তাতে সাড়া না দেন তাহলে রাজধানী সহ পুরো দেশেই যে সংক্রামক এবং এই মহামারীর প্রকোপ আরও বাড়বে সেটি নিয়ে আসলে শঙ্কা থেকেই যায়। তো ইমদাদ, এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সবশেষ। রাজধানীর মিরপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী ওমর ফারুক। সময় সংবাদে আরও থাকছে, করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে অনলাইন কেনাকাটায় প্রতারণার অভিযোগ, ফাঁদে পা দিচ্ছেন অনেকেই, গ্রাহকদের আরও সতর্ক হওয়ার পরামর্শ। করোনা সংক্রমণ রোধে ঢাকায় প্রবেশ ও বের হওয়া ঠেকাতে তৎপর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সে খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর আব্দুল্লাহপুরে আছেন রিপোর্টার আফজাল হোসেন এবং নারায়ণগঞ্জের মদনপুরে আছেন তোহা খান তামিম। আমরা প্রথমেই যাব আফজালের কাছে। আফজাল, ইমদাদ, ঢাকায় প্রবেশ এবং বের হওয়ার যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞার আজকে 15তম দিন। আমরা 15তম দিনে এসে যেটি দেখেছি যে সকালে গাবতলীর দিকে কিছুটা কড়াকড়ি থাকলেও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে আব্দুল্লাহপুরের অবস্থা সেই অবস্থাটা একেবারেই ভিন্ন। এখানে গাড়ির চাপ যেমন রয়েছে সেমনি মানুষের সংখ্যা বা মানুষের যাতায়াতের সংখ্যাও কিন্তু রয়েছে। শুধুমাত্র প্রাইভেট কারকে থামিয়ে বা বাইক থামিয়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা সদিচ্ছা বা ঢাকায় প্রবেশ কেন করছেন সে বিষয়টি তদারকি করলেও আমরা দেখেছি যে পায়ে হেঁটে পুলিশের ব্যারিকেড ডিঙিয়ে ফাঁকফোকর গলে অনেকেই কিন্তু ঢাকায় প্রবেশ করছেন, সেটির ক্ষেত্রে খুব একটা তদারকি দেখা যাচ্ছে না। এবার অন্যদিকে আমি যদি আরেকটি দিকে দেখাই যে ঢাকা টাঙ্গাইল হয়ে যেটি আশুলিয়া হয়ে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার দিয়ে ঢাকা থেকে বের হওয়ার যে প্রবেশ পথ সেখানে দেখছি যে গাড়ির অসংখ্য জটলা রয়েছে। যদিও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা বলছেন যে মানুষ ঠুনকো অজুহাত দেখিয়েই কিন্তু তারা ঢাকায় প্রবেশ করার চেষ্টা করছেন। যারা সঠিক কারণ দেখাতে পারছেন তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, না হলে মোবাইল কোর্টের মাধ্যমে বা ট্রাফিক নিয়ন্ত্রণ যে আইন সেই আইনের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো এখন যেটি বলা চলে যে লকডাউন যেটা ক্ষেত্রে যেটি বলা হচ্ছে যে লকডাউনের ক্ষেত্রে যে কড়াকড়ি সেই কড়াকড়ির বিষয়টা খুব একটা কিন্তু আমরা দেখছি না। যদিও সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য এবং ঢাকায় যেন কোনো কারণ ছাড়া মানুষ প্রবেশ না করে সেই বিষয়টি মনিটরিংয়ের জন্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা কাজ করছে, সেক্ষেত্রে আমরা কিছুটা শিথিলতা আমরা লক্ষ্য করেছি। তো এই ছিল আব্দুল্লাহপুরের চিত্র। আমরা এখন নারায়ণগঞ্জের মদনপুরে যাব, সেখানে আছেন আমাদের সহকর্মী তোহা খান তামিম। আমরা তার কাছ থেকে সেখানকার পরিস্থিতি জানবো। তামিম।
আফজাল, আপনাকে ধন্যবাদ। আসলে কোভিড-19 কিংবা করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে, কিন্তু সাধারণ মানুষের মাঝে আমরা দেখতে পাচ্ছি যে সরকারের যে নিষেধাজ্ঞা রয়েছে সেটি মানার প্রবণতা আসলে দিন দিন আসলে কমছে। আসলে আমরা সকাল থেকেই এই যে নারায়ণগঞ্জ যে এলাকায় রয়েছি, নারায়ণগঞ্জে প্রায় 6 থেকে 7টি চেকপোস্ট রয়েছে পুলিশের। এই চেকপোস্ট থেকে কিন্তু অনেকে আমরা দেখতে পাচ্ছি যে ফাঁকি দিয়ে, পুলিশের চোখ ফাঁকি দিয়ে হলেও আসলে তারা পায়ে হেঁটে বিভিন্ন উপায়ে কিন্তু ঢাকায় ঢোকা কিংবা ঢাকা থেকে বের হওয়া অথবা নারায়ণগঞ্জ থেকে বের হওয়া ঢোকার ব্যাপারে তাদের যে কার্যক্রম সেটি তারা আসলে অব্যাহত রেখেছেন। তারপরেও হাইওয়ে পুলিশের পক্ষ থেকে আসলে মহাসড়কগুলোতে পাশাপাশি যে বিভিন্ন চেকপোস্ট রয়েছে সেই চেকপোস্টে আসলে যে টহল, সেই টহল আসলে চলছে, তল্লাশি চলছে। প্রতিটি গাড়িকে তারা আসলে তাদের যেই তল্লাশির কার্যক্রম সেই তল্লাশি কার্যক্রমের মধ্যে আনছেন এবং তারা আসলে প্রত্যেকের তথ্য যাচাই করছেন। অনেকে কিন্তু গাড়ির ভেতরে বিশেষ করে ছোট যে পিকআপ ভ্যানগুলো রয়েছে সেই পিকআপ ভ্যানে চড়ে তারা কিন্তু ঢাকা থেকে বের হওয়া কিংবা ঢাকায় ঢোকার চেষ্টা করেছেন। আমরা দেখেছি যে পণ্যবাহী যে ট্রাকগুলো রয়েছে সেই পণ্যবাহী ট্রাকে করেও তারা কিন্তু আসলে বের হওয়ার চেষ্টা করেছেন বা ঢাকায় ঢোকার চেষ্টা করেছেন। এভাবে কিন্তু তাদেরকে কিন্তু পুলিশ নামিয়ে দিয়েছে, নামিয়ে দেওয়ার পরে তাদেরকে ফেরত দেওয়া হয়েছে, ফেরত পাঠানো হয়েছে। পাশাপাশি আরেকটি বিষয় আমি একটু বলতে চাই ইমদাদ, সেটি হচ্ছে যে এখানে কিন্তু যে পথচারীদের যে দৌরাত্ম্য কিংবা মোটরসাইকেলের যে দৌরাত্ম্য সেটি আসলে কিন্তু কোনোভাবে থামানো যাচ্ছে না। কোনো না কোনোভাবে কিন্তু পথচারীরা তাদের যে শারীরিক দূরত্ব সেটি আসলে বজায় না রেখেই তারা আসলে এই এলাকাগুলোতে চলাফেরা করছেন। তো নারায়ণগঞ্জের এলাকা থেকে এই ছিল আমার হাতে সবশেষ। ইমদাদ। করোনা সংক্রমণ রোধে ঢাকায় প্রবেশ ও বের হওয়া ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতার খবর আমাদেরকে জানাচ্ছিলেন নারায়ণগঞ্জ থেকে তোহা খান তামিম এবং রাজধানীর আব্দুল্লাহপুর থেকে যোগ দিয়েছিলেন রিপোর্টার আফজাল হোসেন। করোনার প্রভাবে কৃষি খাতে বিপর্যয় এড়াতে সরকার ঘোষিত সুযোগ সুবিধা কৃষকের কাছে পৌঁছাতে সুসমন্বিত ব্যবস্থার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের কারো কারো মতে প্রান্তিক পর্যায়ে প্রণোদনা সুবিধা পৌঁছাতে হলে কৃষি অফিসকে সম্পৃক্ত করতে হবে। এদিকে শ্রমিক সংকটে উৎপাদন খরচ বাড়ায় বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন কৃষকরা। মানিকগঞ্জ, কালীগঞ্জ, নরসিংদীর ঘোড়াশাল ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন সেলিয়া সুলতানা। ক্যামেরায় ছিলেন শেখ সালাউদ্দিন। মানিকগঞ্জের এলাকাগুলোতে ফসল কিছুটা সবুজ থাকলেও গাজীপুরের কালীগঞ্জ থেকে নরসিংদীর ঘোড়াশাল পর্যন্ত যেতে চোখে পড়বে সবুজ থেকে সোনালী হতে শুরু করা সবুজের সামিয়ানা। চলতি সপ্তাহ থেকে বোরো ধান ঘরে তোলার উপযোগী হতে শুরু করলেও আনন্দের তুলনায় তা যেন কৃষকের হাসি উজাড়ের কারণ। বৃষ্টি হলে অনেক ক্ষতি হবে ধানের, ওই যে লোকজন কামলা নেই, এলাকার লোকে বলে 7,000 টাকা, অল্প জায়গা আমি ওই জায়গায় আমি 2,000 টাকা কাটাই। রংপুর থেকে দিনাজপুর থেকে লোক তারা আসে কাটে, কিন্তু এবার তো নিজেদেরটা কাটতে হইতেছে, খুব সমস্যা হইতেছে। অন্যদিকে বোরো ধান তুলতে এই মৌসুমে এক এলাকা থেকে আরেক এলাকায় যারা কাজ করেন তারাও লকডাউনের অবস্থায় কাজের এলাকায় পৌঁছতে পারছেন না। ধানের মনে বেশি পড়ে যায় খরচ, ধান কাটার বিষয়ে আলাপ করতাম গেছে, হাজার লেগে মানা করে। এই বছর করোনা সংক্রমণের কারণে দিনমজুর না পাওয়া এবং এই ধান সময় মতো ঘরে তুলতে না পারা এবং এই ধানের যে ব্যয় হয়েছে, যে খরচ হয়েছে, সেটি আবারও বাজারে উঠবে কিনা সবকিছু নিয়ে এক ধরনের আশঙ্কার মধ্যে পড়েছেন কৃষকরা। তারা বলছেন আউশ চাষে প্রণোদনা পাওয়ার সম্ভাবনা থাকলেও বোরো চাষিদের জন্য আসলে কোনো সুসংবাদ কি আছে? এটা তো অবিলম্বে কার্যকর হবে লেখা আছে, সেই হিসেবে তো তারা যদি প্রসেস করে এখনই পাবে। যা ব্যাংকিং সিস্টেমে আছে তাই সেইভাবেই এটা বিতরণ হবে। ব্যাংক অ্যাকাউন্ট আসলে একটি সহজ বা সঠিক পন্থা নয় কৃষকদের কাছে টাকা পৌঁছানোর। সেই ক্ষেত্রে এই কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কি টাকাটা পৌঁছানোর ব্যবস্থা করা যায়, তাহলে হয়তো আসলেই প্রান্তিক কৃষকরা টাকাটি পাবেন। কৃষকরা দাবি করছেন কৃষকদের জন্য বরাদ্দকৃত প্রণোদনার সুদ 2% পর্যন্ত কমিয়ে আনলে এবং যারা পরের জমি বর্গা চাষ করেন তাদেরও এই আওতায় আনা হলে আরও বেশি উপকৃত হবেন কৃষক। সেলিয়া সুলতানা, সময় সংবাদ। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে তৎপর রয়েছে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। এই বিষয়ে বিস্তারিত জানাতে সিলেটের কুমারগাঁও বাস স্ট্যান্ডে আছেন রিপোর্টার ইকরামুল কবির এবং রাজশাহীর কুমারপাড়ায় আছেন রাকিবুল হাসান। সরাসরি যাব তাদের কাছে। প্রথমে যাচ্ছে ইকরামের কাছে। ইকরাম। ধন্যবাদ ইমদাদ। সিলেটের পরিস্থিতি করোনা ভাইরাসের যে আক্রমণ, সেই আক্রমণে কিন্তু খুব একটা ভালো নেই। গতকালকেও সিলেটে একটি করোনা ভাইরাসে আক্রান্ত সন্ধান পাওয়া গিয়েছে এবং এই নিয়ে সিলেট বিভাগে 8 জনের সন্ধান পাওয়া গেল। তা নিয়ে সিলেটে 5 জন, সুনামগঞ্জে 1 জন, হবিগঞ্জে 1 জন, মৌলভীবাজারে 1 জন। যদিও সিলেটে যে 5 জন তার মধ্যে 1 জনের বাড়ি সুনামগঞ্জে। তার মধ্যে আমাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার মঈনুদ্দিন সহ 2 জন মারা গিয়েছে।
এই জায়গাটি কুমারগাঁও বাস স্ট্যান্ড আপনার যে পরিবেশ বা পরিস্থিতি দেখতে পাচ্ছেন খুবই ভালো অবস্থা আছে। সামাজিক দূরত্ব বজায় রেখে তারা এখানে মোটামুটি অবস্থান নিয়েছে। কারণটা হচ্ছে কি এখানে কিছু সময় আগে সেনাবাহিনী এখানে টল দিয়েছিল। সেনাবাহিনী টল দেওয়ার কারণে এখানে যে সেনাবাহিনীর সিলেট অঞ্চলের প্রধান আছেন তিনিও এখানে টল দিয়ে গিয়েছিলেন। কিন্তু অন্যান্য যে এলাকাটা আছে মহাজনপট্টি, কালীঘাট, হাসান মার্কেট কিংবা বন্দরবাজার এই সমস্ত এলাকায় মানুষ কিন্তু ফ্রি স্টাইলে ঘোরাঘুরি করছে। মানুষের মধ্যে কোনো আতঙ্ক নেই, মানুষের মধ্যে কোনো ভয় ভীতিও নেই। কিন্তু যেই জিনিসটা বলা হচ্ছে বিভিন্ন প্রচার মাধ্যমে থেকে, রাষ্ট্রীয় প্রচার মাধ্যম থেকে বা সেনাবাহিনী বা বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে যে সামাজিক দূরত্ব বজায় রাখার কোনো বিকল্প নেই, ঘরে থাকার কোনো বিকল্প নেই। সেই যদি থাকে ঘরে করোনা দূরে, এই স্লোগান নিয়ে সবাই এগিয়ে যাচ্ছে। এবং এই জিনিসটা যদি বজায় রাখা যায়, করোনা ভাইরাস যেভাবে আক্রমণ করছে সেই থেকে সিলেটকে রক্ষা করা সম্ভব, না হলে কোনোভাবেই রক্ষা করা সম্ভব নয়। মোটামুটি সেনাবাহিনীর সদস্যরা কিছু সময় আগে এখানে ছিলেন, এখন অন্য জায়গায় চলে গিয়েছেন। পুরো সিলেটে ঘুরে বেড়াচ্ছে সেনাবাহিনী, সব জায়গায় তারা অবস্থান নিয়েছে যাতে করে সামাজিক দূরত্ব বজায় থাকে, যাতে করে সবাই ঘরে ফিরে যায়। এই ব্যাপারটি সেনাবাহিনী, র্যাব, পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নজরদারিতে রেখেছে। এই ছিল সিলেটের করোনা ভাইরাস সংক্রান্ত সামাজিক দূরত্ব বজায় রাখার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পরিশ্রম। এবার আমি চলে যাচ্ছি রাজশাহীতে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী রাকিবুল। 3টি উপজেলায় কিন্তু ইতোমধ্যে কিন্তু 5 জন করোনা রোগী শনাক্ত হয়েছে এবং যে উপজেলাগুলোর সাথে রাজশাহীর শহরের যোগাযোগ ব্যবস্থা কিন্তু একেবারেই সরাসরি। এবং এই কারণে আমরা দেখেছি যে আসলে লকডাউনের পর থেকেই সেনাবাহিনী, তারপরে পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের বিভিন্ন ধরনের টিম কিন্তু তারা কাজ করছে এই লকডাউন পরিস্থিতিকে বা সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য। এবং আমরা এখন দেখছি নগরীর কুমারপাড়া এলাকায় সেখানে সেনাবাহিনীর একটি দল তারা সামাজিক দূরত্ব নিশ্চিতের ক্ষেত্রে কাজ করছেন এবং তারা যেটি নগরবাসীকে পরামর্শ দিচ্ছেন, যে পথ দিয়ে আসলে তারা যাচ্ছেন সেই পথ দিয়ে যাওয়ার পরে সেই দিক দিয়ে না ঘুরে অন্য দিক দিয়ে আসলে যাওয়ার জন্য, যাতে করে জনসমাগম সেটি যেন আসলে কমে আসে। এছাড়াও বাজারহাটের যে সমস্ত জায়গাগুলো সেখানে যেন অযথা মানুষজন ভিড় না করে সেই বিষয়টি কিন্তু আসলে নিশ্চিত করতে বলছেন। এবং সেই সাথে যারা কিনা এমনি বাড়ি থেকে বের হয়ে এসেছেন, মাস্ক নাই যাদের মুখে, তাদেরকে মাস্ক ব্যবহার করার জন্য সচেতন করা হচ্ছে। এছাড়া প্রত্যেকটি গাড়ি আসলে তারা তল্লাশি করছেন যে আসলে কি কারণে তারা বের হয়েছেন, অযথা বের হয়েছেন কিনা, এবং যাতে করে তারা আসলে অযথা বের হয়ে না আসে সেই পরামর্শটিও তারা দিচ্ছেন। এবং এছাড়াও আমরা দেখেছি যে তারা নগরীর বিভিন্ন জায়গায় কিন্তু ঘুরে ঘুরে এই বিষয়টি আসলে মেনে চলার জন্য নগরবাসীকে অনুরোধ করছেন। এবং যারা বের হয়ে এসেছেন তারা যেন একগুচ্ছভাবে না হেঁটে তারা যেন সারিবদ্ধভাবে সামাজিক দূরত্ব নিশ্চিত করে যেন চলাফেরা করে সেই বিষয়টি মানার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ করছেন। তো ইমদাদ, রাজশাহী থেকে সামাজিক দূরত্ব নিশ্চিতে সেনাবাহিনীর যে কার্যক্রম সেটির সর্বশেষ ছিল আমার কাছে। পরিস্থিতির মধ্যে গ্রাহকদের সামনে প্রতারণার ফাঁদ পেতেছে অনেক অনলাইন প্রতিষ্ঠান। পণ্য কেনাকাটায় গ্রাহকদের দেয়া হচ্ছে লোভনীয় অফার, ফাঁদে পা দিয়ে প্রতারিত হচ্ছেন অনেকেই। শুভখানের রিপোর্ট। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে লকডাউনে পুরো দেশ, নিত্যপণ্য ও ওষুধ ছাড়া বন্ধ রয়েছে অন্যান্য দোকানপাট কিংবা বিপণী বিতান, বন্ধ গণপরিবহনও। তবে নিষেধাজ্ঞার আওতামুক্ত ই কমার্স প্রতিষ্ঠানের পণ্য পরিবহন ব্যবস্থা। এ অবস্থায় সাধারণ মানুষের কেনাকাটার অন্যতম মাধ্যম হয়ে উঠেছে অনলাইন মার্কেটপ্লেস। গ্রাহক ধরতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যান্য সময়ের চেয়ে বেশি সক্রিয় অনলাইন প্রতিষ্ঠানগুলো। মাস্ক, স্যানিটাইজার, চুল কাটার ট্রিমার কিংবা পোশাক, সব ধরনের পণ্য কেনাকাটায় দিচ্ছে লোভনীয় অফার। ঘরে বসে প্রয়োজনীয় পণ্যের অর্ডার দিচ্ছেন গ্রাহকরা। এ পর্যন্ত সব ঠিকঠাকই আছে, তবে বিপত্তি শুরু হয় মূল্য পরিশোধের পর। আমি আমার ক্রেডিট কার্ডের সর্বশেষ ব্যালেন্স দিয়ে পণ্য অর্ডার করেছি, ফোন দিলে তাদের হটলাইন বন্ধ পাই। এটা শুধু যে আমার সাথে তা না, মানে অনেক মেয়েরা কমেন্টস করছিল ওখানে যে তারা জিনিস পায় নাই কিন্তু অ্যাডভান্স দিয়ে দিচ্ছে। তো আমি কিছুক্ষণ পর পর চেক করে দেখি যে ওই কমেন্টস গুলো ওরা ডিলিট করে দিচ্ছে। গ্রাহকদের প্রতারিত হওয়ার বিষয়টি স্বীকার করেছে ইক্যাপ। এই সময় অনেক সুবিধাভোগী লোকজন এটা সুবিধাটা নিতে চাবে, নতুন করে কোম্পানি তৈরি করে তারা করতে যাবে। সো এটা একটা বড় সমস্যা। সাধারণ গ্রাহককে আমরা যেটা বলার চেষ্টা করছি যে আপনারা যেখানে যে সাইটেই কিনবেন না কেন এটা বুঝে কিনুন। অনলাইনে ভোক্তাদের অভিযোগ পেয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আমাদের ভোক্তা অধিদপ্তরের ওয়েবসাইট আছে, ফেসবুক পেজ আছে। পেজের মধ্যে সেখানে যদি কার কেউ প্রতারণার শিকার হলেন, সেগুলো পেজের মধ্যে সবাই যেন একটু লিখে দেয় স্ক্রিনশট সহ। এরকম 2-3টার বিরুদ্ধে অলরেডি ব্যবস্থা আমরা এর মধ্যেই নিয়ে ফেলছি। ইক্যাবের হিসেবে বর্তমানে দেশে 5 শতাধিক ই কমার্স ওয়েবসাইট রয়েছে। এছাড়াও কয়েক হাজার প্রতিষ্ঠান ফেসবুকে ব্যবসা পরিচালনা করছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বন্যার হাত থেকে অর্থনীতিকে রক্ষা করতে খাদ্য উৎপাদন ও মজুদে উদ্যোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। সমালোচনা করলেন শ্রমিকদের হঠাৎ করে ঢাকায় আনার সিদ্ধান্তের। করোনার তথ্য গোপন করে সেবা নেয়ায় আক্রান্ত 250-র বেশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। আক্রান্ত আরও কয়েক গুণ। স্বাস্থ্যবিধি না মানায় বেশি সংক্রমিত হচ্ছেন তরুণরা। ঢাকার প্রবেশ মুখে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ঘর থেকে বের হওয়ার যুক্তিসঙ্গত কারণ দেখাতে না পারলেই মামলা। পায়ে হেঁটে ঢুকে পড়েছেন অনেকে। সরকার ঘোষিত সুবিধা কৃষকের কাছে পৌঁছাতে সমন্বিত ব্যবস্থার তাগিদ বিশেষজ্ঞদের। শ্রমিক সংকটে উৎপাদন খরচ বাড়ায় লোকসানের আশঙ্কা কৃষকের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *PN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।